সুস্বাগতম বাংলা। আজকে আলোচনা করব মহারাজা সিনেমাটা নিয়ে। মহারাজা একটা তামিল ভাষার সিনেমা। ডিরেকশন দিয়েছেন নিথিলাল স্বামীনাথন। মেন অ্যাক্টরদের মধ্যে বিজয় সেতুপতি, মমতা মোহনদাস, অনুরাগ কাশ্যপ আরও অনেকে। এই সিনেমার গল্পটা নিয়ে এক্সপ্লেন করতে আমার আগ্রহের শেষ নেই। তার কারণ প্রথমত গল্পের এক একটা ঘটনাকে প্রেজেন্ট করবার ধরন আর্ট, যেমন কখনো জোকস দিয়ে বা কখনো সিম্বল ব্যবহার করে সিরিয়াসভাবে। দ্বিতীয়ত গল্পটা নন লিনিয়ারভাবে চলে, কখনো সময় মেনশন করা হয় না। তো আমাদের কাছে পরপর দুটো ভিন্ন সময়ের ঘটনাগুলোকে এক সময় ঘটছে বলে মনে হয়। 3 নম্বরটা স্টোরিটা যে সময় একটা একটা করে আনপ্রেডিক্টেবল শক দেয়, তাই দেখতে দেখতে মনে হয় এর পরের সিনটাতে কি হতে চলেছে, আরও চমক, আরও একটা কিছু শকিং ঘটনা আসতে চলেছে। এইভাবে 2.5 ঘন্টার সিনেমাটা ওর জগৎ থেকে একবার ঘুরিয়ে কখন বাস্তবে ফিরিয়ে আনে তা বোঝাই যায় না। কিন্তু এইভাবে স্টোরিটাকে ডাইরেক্টরের মতো না দেখিয়ে আপনাদের কাছে নিজের মতো করে লিনিয়ারভাবে পুরো গল্পটাকে এক্সপ্লেন করার মজাই আলাদা। সিনেমাতে মহারাজা মানে বিজয় সেতুপতি রামকি নামে একটা সেলুনে নাপিতের কাজ করে। খুব সহজ সরল শান্ত স্বভাবের এই ছেলেটা সবসময় সেলুনের মালিকের কাছে বাজে কথা শোনে, অথচ চুপচাপ হজমও করে নেয়। ওর পরিবার, ওর স্ত্রী আর ওদের একটা শিশুকন্যা নিয়ে 3 জনের ঘর সংসার। এবার সিনেমাতে সেকেন্ড মেন ক্যারেক্টার সেলভামকে নিয়ে আলোচনা করলে ওর পরিবারের স্ত্রী এবং একটা বাচ্চা মেয়ে রয়েছে, যাদের সঙ্গে ও সুখে ঘর সংসার করছে। ও আর ওর এক বন্ধু সাবরি মিলে একটা ইলেকট্রিক গুডসের দোকান চালায়। কিন্তু এইসব শুধু সমাজে লোকেদের চোখে ধুলো দিয়ে সাধু হয়ে থাকবার একটা মিথ্যে জায়গা। আসলে এইসবের আড়ালে দুজনে প্রায় সাধারণ লোকেদের বাড়িতে ঢুকে সোনা গয়না পয়সা ডাকাতি করে আর সেই বাড়ির মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি করে, তারপর সবাইকে খুন করে পালিয়ে এসে নিজেদের নর্মাল লাইফ কাটাতে থাকে। আমি এত সিনেমা দেখেছি, অথচ ক্রিমিনালরা যে তার স্ত্রী এবং মেয়েদের সঙ্গে এতটা নর্মালভাবে সাধারণ মানুষের মতো ঘর সংসার চালিয়ে যেতে পারে, এই ব্যাপারটা অদ্ভুতভাবে শুধুমাত্র আমার এই সিনেমাতেই চোখে পড়েছে। সেলভাম ভিকটিমদের বাড়ি থেকে একটা না একটা অ্যান্টিক শোপিস তুলে এনে ওর মেয়ের হাতে দেয়, কিন্তু যখন ওর মেয়ে ওটা নিতে চায় না, সেলভাম সেই শোপিসটা একটা ডাস্টবিনে ফেলে দেয়। সেলভাম নিজের মেয়ের লাইফে কোনো অভাব রাখতে চায় না। বাচ্চা মেয়েটার পায়ে চুমু খেয়ে ওকে আদর করে। আগামী জন্মদিনে মেয়েটার জন্য বড় সোনার দোকান থেকে পায়ের ডিজাইনের রেড ডায়মন্ডের খুব দামি একটা হার অর্ডার দেয়। কিন্তু ও যে অজান্তে প্রায় 15 বছর পর ওই মেয়েটির মেরে পা ভেঙে দেবে, ওর আরও ক্ষতি করবে, সেটাও জানতো না। তবে এই বিষয়টা পরে আলোচনা করছি। এরপর মেয়েটির জন্মদিনে সেলভাম প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়াবে, তাই সেই অনুষ্ঠানের বন্দোবস্ত করে। সোনার দোকানে অর্ডার দেওয়া হারটা কালেক্ট করে সেই রামকি সেলুনে দাড়ি কাটাতে ঢুকে মহারাজার সামনে ফোনে চেঁচিয়ে একটা লোককে অ্যাড্রেস বলবার সময় মহারাজা বুঝে নেয় ওর বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। এবার মাঝখানে দাড়ি কাটাতে কাটাতে হঠাৎ ট্রিমার বন্ধ হয়ে গেলে মহারাজা ওকে সেলুনে একা ফেলে ট্রিমারের নতুন ব্যাটারি ভরাতে বাইরে বেরোয়। আর সেই সময় ওর ক্রাইম পার্টনার সাবরি ওকে ফোন করে জানায় খবরের কাগজে ওদের সমস্ত কাণ্ড কারখানা ফাঁস হয়ে গেছে। এই সব বিষয় নিয়ে সেলভাম যখন খুব চিন্তিত দরজার দিকে পেছন ঘুরে ফোনে কথা বলছে, তখনও বুঝতেই পারেনি কখন মহারাজা এসে ওর কাছে দাঁড়িয়ে রয়েছে। ও হঠাৎ পেছন ঘুরে মহারাজাকে দেখে সন্দেহ করে যে এ দাঁড়িয়ে ওদের সব কথা শুনেছে, কিন্তু আসলে মহারাজা তখন কিছুই শুনতে পায়নি। সেলভাম চুপ করে দাড়ি কেটে ওকে পয়সা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সেলভাম বাড়িতে এসে সাবরিকে বিষয়টা বলে এবং ওরা ঠিক করে একটা সময় ওরা মহারাজাকে খুন করবে। এরপরে বাড়িতে সেই দামি হারটা না পাওয়া যেতে হুলুস্থুলুর বেঁধে যায়। আসলে সেলভাম ওটাকে তাড়াহুড়োর চক্করে রামকি সেলুনে ফেলে এসেছে, কিন্তু ও সেটা মনে করতে পারে না। ও বাইক নিয়ে বাইরে বেরোবে, এমন সময় ফেলে যাওয়া হারটা ফেরত দিতে মহারাজা ওর বাড়িতে ঢোকে। আর একদম কাকতালীয়ভাবে ওর পেছন পেছন পুলিশ ফোর্স এমনভাবে ঢোকে তাতে সেলভামের মনে হয় মহারাজাই এই সমস্ত পুলিশদের ডেকে এনেছে। আর সেই অনুষ্ঠানের দিনে সেলভামের ভালো মানুষের মুখোশটা
আগত সমস্ত লোকেদের সামনে খুলে যায়। সাভারি এনকাউন্টারে মারা যায়। পুলিশ সেলভামকে মারতে মারতে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওর স্ত্রী ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। এই অপমান আর ক্ষতির জন্য মহারাজাকে দায়ী ভেবে সেলভাম প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। এরপর মহারাজা আর ওর স্ত্রী ওদের মেয়েকে নিয়ে খুঁজতে খুঁজতে সেলভামের বউয়ের সঙ্গে দেখা করে ওই হারটা ফেরত দিতে যায়, কিন্তু উনি ওটা নেবেন না বলে দেন। মহারাজা ওই বাড়িটার উল্টো দিকে একটা খেলনার দোকান থেকে সেলভামের মেয়ের জন্য খেলনা কিনতে গেছে। ঠিক সেই সময় একটা লরি এসে ওই বাড়িটায় ধাক্কা মেরে বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দেয়। বাড়ির সবাই মারা যায়। কেবল অদ্ভুত দৈব বলে সিলিংয়ের ওপরে রাখা ডাস্টবিনটা পড়ে গিয়ে সেলভামের মেয়েটিকে ঢাকা দিয়ে বাঁচিয়ে দেয়। মহারাজা নিজের লাইফটা আচমকা এভাবে তছনছ হতে দেখে দুঃখে আর শখ পেয়ে ওর হাত থেকে মা আর বাচ্চা ডিজাইনের একটা শোপিস পড়ে গিয়ে মায়ের মুখ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শুধু বাচ্চাটার মুখটা আস্ত রেখে ডাইরেক্টর স্ক্রিনে সিগনিফিকেন্টলি প্রেজেন্ট করে। মহারাজা সেলভামের মেয়েটিকে বাড়িতে নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো বড় করে তোলে। এখন ও ক্লাস 10-এ পড়ে। ওর নাম জ্যোতি। ও পড়াশোনায় খারাপ হলেও স্পোর্টসে দৌড়নোতে খুব ভালো। প্রথম দিকে ডাইরেক্টর মেয়েটির আইডেন্টিটি ডিসক্লোজ করেননি, কিন্তু আগের থেকে মেয়েটির পায়ের ডিজাইনের নেকলেস, বাচ্চা অবস্থায় ছোট দুটো পায়ে বাবার আদর, আবার সে দৌড়তেও ভালো, এইভাবে স্বামীনাথন সিনেমাটাতে মেয়েটি যে একজনই সেটা বারবার হাইলাইট করবার চেষ্টা করেছে। স্পোর্টসে খুব ভালো হওয়ায় আসিফা নামে ওর এক পিটি টিচার ওকে খুব ভালোবাসে। একটা একতলা বাড়িতে মেয়েটি, মহারাজা আর ওই সেভিয়ার ডাস্টবিন যার নাম লক্ষ্মী, এরা তিনজনে বসবাস করে। রোজ সকালবেলা মেয়েটিকে ঘুম থেকে উঠিয়ে মহারাজা ওকে মাঠে এক্সারসাইজের জন্য পাঠিয়ে দেয়। সেই সময়টা মহারাজা রান্না করা, জামা ইস্ত্রি বা জুতো পালিশ করে নিজে রেডি হয়ে বাড়িতে তালা চাবি দিয়ে চাবিটা টবের তলায় লুকিয়ে রেখে ওর কেকে নগরের নিজের একটা সেলুন রয়েছে, সেখানে এক বৃদ্ধ কর্মচারীর সঙ্গে কাজ করে পয়সা রোজগার করতে যায়। ও মহারাজকে নিজের বাবা আর মৃত স্ত্রীকে মা হিসেবে জানে। ওদের মধ্যে মেয়েটি বাবাকে ডমিনেট করে। বাবা হয়ে মহারাজা জ্যোতিকে এতটাই ভালোবাসে যে স্কুলের মালিক মেয়েটিকে মিথ্যে বদনাম দিয়ে দুঃখ দিলে মালিককে সরি বলানোর জন্য জেদ করে মিটিং রুমের একটা রডের পিলার শক্ত করে ধরে দাঁড়িয়ে পড়ে। সবাই মিলে ওকে ধরে টানাহেজড়া করতে গেলে রড ভেঙে ওপরের দেয়ালেরও ক্ষতি হয়। তাই মালিক ভয় পেয়ে জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর একদিন মেয়েটি এক সপ্তাহের জন্য স্কুলের স্পোর্টস ক্যাম্পে দূরে শহরের বাইরে যায়। এর মধ্যে সেলভাম জেল থেকে ছাড়া পায়। ও আর ওর পুলিশ ইনফর্মার নাল্লাসিবা আর এক ক্রিমিনাল ধানা মিলে প্ল্যান করে মহারাজাকে খুন করবে। নাল্লাসিবা 1 মাস থেকে মহারাজাকে ফলো করে, রাতে ও কখন দোকান বন্ধ করে, কটায় বাড়িতে ঢোকে, ইত্যাদি ইত্যাদি। তারপর সেলভাম, নাল্লাসিবা আর ধনা তিনজনে মিলে এক রাতে মহারাজার বাড়িতে ঢুকে লুকিয়ে থাকে। আর সেই দিনই মেয়েটি ক্যাম্প থেকে বাড়ি ফেরে। আর মহারাজা তখন মেয়েটার জুতো কিনতে দোকানে আটকে পড়ে। মহারাজাকে না পেয়ে ওরা মেয়েটির চোখ বেঁধে খুব মারে। তারপর নাল্লাসিবা আর ধনা ওকে ধর্ষণ করে নির্মমভাবে ফেলে রেখে চলে যায়। মহারাজা জুতো নিয়ে এসে বাড়ি ঢুকে জ্যোতিকে ওইভাবে পড়ে থাকতে দেখে রাগে দুঃখে প্রায় পাগল হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। ওখানে বেডে শুয়ে যখন মেয়েটি জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, ও মহারাজাকে আবদার করে যে ওর এই হাল করেছে সেই রাক্ষসের কাছে ওকে নিয়ে গিয়ে একবার মুখোমুখি হওয়ার সুযোগ করে দিতে। জ্যোতি বলে সেই দিন 3 জন লোক ছিল, যাদের মধ্যে একজনকে ও ঠেলতে গিয়ে লোকটির পিঠে একটা ছোট ঢিপির মতো চিহ্ন খুঁজে পায়। আসলে সিনেমার নাম গল্পটার নানান পয়েন্টের ওপর নির্ভর করে। মহারাজা নামটা দিয়ে সিনেমাতে বিজয় সেতুপতিকে পাওয়ার দেয়া হয় গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার। ও এবার যুদ্ধে রাজা যেভাবে প্ল্যানিং করে লড়াইয়ে নামে, ও সেই রকম সাহস আর বুদ্ধি দিয়ে নিজেই নিজের শত্রুকে শেষ করে। আর ওর সঙ্গে সৈনিক হিসেবে থাকে ওখানকার লোকাল থানার কয়েকজন পুলিশ অফিসার। তাই আমার ধারণা এই বিষয়বস্তুর ওপর সিনেমার নামটাও ডাইরেক্টর কোনো চেঞ্জ না করে ক্যারেক্টারের নামটাতে রেখে দিয়েছে। মহারাজা জ্যোতিকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে এসে ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করে।
আর মেয়েটির কষ্ট পাওয়ার দুঃখ সহ্য করতে না পেরে নিজেও অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই ওর ঘরে একটা গোখরো জানলা দিয়ে ঢুকে বাথরুমের বালতিতে পড়ে সেখান থেকে রান্নাঘরের পাশ দিয়ে ডাইনিং হয়ে ঘরে ঢুকে মহারাজার গা বেয়ে ওপরের জানলা দিয়ে চলে যায়। সাপের লেজের শেষটা লেগে একটা কাচের জিনিস ঠিক মহারাজার মাথার কাছে পড়লে ওর জ্ঞান ফিরে আসে। কিন্তু সাপটার ওই বাড়িতে ঢোকার সিনটা সিনেমার প্রথমে একটা মেটাফর হিসেবে নাল্লা শিবার ক্যারেক্টারটাকে বোঝানোর জন্য করা হয়েছে। এবার মহারাজার জ্ঞান ফেরাতে ও দেখে সামনে একটা টোল প্লাজার স্লিপ পড়ে রয়েছে, এতে একটা গাড়ির নাম্বার লেখা। সেটা থেকে ও খুঁজে ওই গাড়ির মালিকের সঙ্গে দেখা করতে একটা বারে ঢোকে। মহারাজা ওখানে গিয়েই বুঝতে পারে সেই দিন গাড়িটা যে সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল সেখানকার এমপ্লয়ির মধ্যেই একজন ওর বাড়ি গিয়েছিল। তাই ও গাড়ির মালিকের কাছে ওই লোকটার সম্বন্ধে জানতে চায়। আর সেই সময় কোইন্সিডেন্টালি ধনা বারে ঢুকে ওই গাড়ির মালিকদের বেধড়ক মারতে থাকে। মহারাজা ধরে নেয় সেদিন যে লোকগুলো ওর বাড়িতে এসেছিল তাদের মধ্যে ধনা একজন। ও ধনাকে ফলো করে ওদের ডেরায় গিয়ে ওর মাথা থেকে ধর আলাদা করে দেয়। মহারাজা ধনাকে মারবার আগে ওর থেকে জানতে পারে বাড়িতে ওরা 3 জনে ঢুকেছিল, তাদের মধ্যে একজন লোকাল থানায় কাজ করে। তাই মহারাজা এবার একটা মিথ্যে গল্প বানিয়ে পুলিশ স্টেশনে যায়। যেরকমটা বললে এফআইআর লেখাতে গিয়ে ও থানায় বেশ কটা দিন সময় কাটাবার সুযোগ পাবে। সেই ডাস্টবিন অর্থাৎ লক্ষ্মীর কথা আসে। মহারাজা বলে 3 জন মুখোশ পরে ওর বাড়িতে ঢুকে ওকে খুব মারধর করে অজ্ঞান করে লক্ষ্মীকে নিয়ে চলে গেছে। পুলিশ ওর কথা একদম পাত্তা দেয় না, ওকে মারধর করে সমস্ত পুলিশ মিলে থানা থেকে বার করতে যায়। আর ও সেই স্কুলের মতো একটা লোহার সাপোর্টকে শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। পুলিশগুলো ওকে জোরে টানতেই সেই লোহার সাপোর্ট খুলে গিয়ে ওপরের তাক ভেঙে পড়ে। পুরো থানাটা তছনছ হয়ে যায়। আর সেই সঙ্গে একটা হাড়ি ভেঙে পড়ে ভেতর থেকে সেই গোখরোটা বেরিয়ে আসে। সমস্ত পুলিশ ওটাকে দেখে ভয়ে থানার বাইরে বেরিয়ে যায়। আর এর কিছুক্ষণ পর সেই গোখরোটা হাতে করে মহারাজা থানার বাইরে বেরিয়ে আসে। এরপর পুলিশ স্টেশনে রবিনহুড ইন্সপেক্টর অফ পুলিশ এস বরদরাজন ঢোকে। মহারাজা ওকেও আবার একই গল্প বলতে থাকে, কিন্তু এইবার একটা অদ্ভুত ক্লুও দেয়। চোরেদের মধ্যে একজনের পিঠে কান আছে। স্বাভাবিকভাবেই কেউ ওর কথা বিশ্বাস করে না। ওকে থানা থেকে বার করে দেয়া হলেও আবার এসে ডাস্টবিনটা খুঁজে দেওয়ার জন্য পুলিশ ইন্সপেক্টরকে 5 লাখ ঘুষের অফার দেয়। প্রথমে তো ইন্সপেক্টরকে সবার সামনে ঘুষ দেওয়াতে থাপ্পড় খায়, পরে আলাদাভাবে ইন্সপেক্টর সমেত কয়েকজন পুলিশ অফিসারের টিম ঘুষের বিনিময়ে কেসটা হাতে নেয়। এর মাঝে পুলিশ অফিসারদের অজান্তেই মহারাজা ছলে বলে ওদের পিঠে হাত দিয়ে গোখরো খোঁজ করতে থাকে। ওর বাড়িতে, দোকানে, সব জায়গায় সার্চ চালিয়ে বরদরাজন আর ওর সাবঅর্ডিনেটরা সন্দেহ করে এটা শুধু ডাস্টবিনের কেস নয়, ডাস্টবিন ছাড়াও অন্য কোনো আরও দামি জিনিস হতে পারে। তাই ইন্সপেক্টর মহারাজাকে ভালো করে কথায় ভুলিয়ে ডাস্টবিনের মধ্যে কী ছিল সেটা ওর থেকে বার করবার চেষ্টা করে। কিন্তু ও ওসবের পাত্তা না দিয়ে ওকে আরও 2 লাখ টাকা মানে 7 লাখ টাকা অফার করে। এবার অফিসাররা নানাভাবে ইনভেস্টিগেশন শুরু করে। একজন অফিসার তো বিভিন্ন দোকানে ঘুরে ডুপ্লিকেট ডাস্টবিন খুঁজতে থাকে। সেই সময় কোইন্সিডেন্টালি এক অফিসারের সঙ্গে নাল্লা শিবার দেখা হয়। ইন্সপেক্টর সেই সময় অফিসারটার থেকে নাল্লা শিবার কথা জেনে ওকেও এই কেসে জয়েন করায়। অন্যদিকে আর এক পুলিশ মহারাজার মোবাইলের লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করে। নাল্লা শিবা কেসে ঢুকতেই অন্য অফিসারটিকে বুদ্ধি দেয়, শুধুমাত্র ডাস্টবিনের জন্য কেউ যদি 7 লাখ টাকা অফার করে দিয়ে থাকে তার মানে ওখান থেকে লোকটির কোটি টাকার পাওয়ার সম্ভাবনা আছে। ফলত ওদের এই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাওয়াই শুভ। এবার সিনে মহারাজা থানার একটা বেঞ্চে বসে আছে। ঠিক এমন সময় ওখানে ধনার গ্যারেজ থেকে ওর এক কলিগ ধনাকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আশায় ওর খোঁজ করতে আসে। মহারাজা ওকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ওর পিঠে হাত দিয়ে লোকটির মধ্যে সেই রেপিস্টের চিহ্নটা না পেয়ে থানা থেকে বের হতে যাবে, তক্ষুনি সেই দিন বারে দেখা সেই কার ওনার থানায় ঢোকে। মহারাজা লোকটাকে দেখে চুপ করে আবার সেই সিটে এসে বসে। পুলিশ ইন্সপেক্টর ওই লোকটির সঙ্গে সেই দিন ধনার মারপিটের ঘটনাটা
শুনে ওকে সন্দেহ করে, কিন্তু সেই সঙ্গে লোকটির মতে ইল্লেরাজা মানে মহারাজার অপভ্রংশ যে ওকে সেই দিন বারে ধনাকে নিয়ে প্রশ্ন করেছিল সেটাও শোনে। তাই একজন পুলিশ অফিসারকে ধনার মোবাইলটা ট্র্যাক করার অর্ডার দেয়। এরপরে সিনটাতে নাল্লা শিবা আর ওর সঙ্গী অফিসারটা একজন ইঞ্জিনিয়ারের কাছে যায়, ডাস্টবিনের ছবিটা দেখিয়ে ওটার ডুপ্লিকেট বানানোর অর্ডার দেয়। অন্যদিকে একজন পুলিশ ইল্লেরাজার কেসে ধনার মোবাইল লোকেশন খুঁজে ওর ডেরায় ঢুকে সেরকম আরেক সিনিয়র অফিসারের দেখা পায়। ইনি মহারাজার মোবাইল ট্র্যাক করে মহারাজা কেসে ইনভেস্টিগেশনে ওখানে এসেছে। তখনই ধনার মোবাইলে একটা ফোন আসাতে ওরা দুজনে দেখে স্ক্রিনে নাল্লা শিবার ছবি ফুটে উঠেছে। তাই এই ইনভেস্টিগেশনে মুহূর্তের মধ্যে নাল্লা শিবা প্রাইম সাসপেক্ট হয়ে দাঁড়ায় আর এই কেসটার মোড় ওখান থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। এরপর অন্যদিকে নাল্লা শিবা আর ওই অফিসার কেসে যেরকম হেল্প করছিল সেই রকমভাবে ডুপ্লিকেট ডাস্টবিনটাকে পুরো ফটোতে যা আছে ভাঙা তোবড়ানো বানিয়ে পুরো অরিজিনালের মতো তৈরি করে। এটাকে বানিয়ে নিতে ইন্সপেক্টর আর ওরা দুজনে একটা প্ল্যান করে। মহারাজাকে একটা নকল চোর সমেত ওই ডাস্টবিনটা হাতে তুলে দিয়ে ওর রিয়াকশানটা কী হয় সেটা নোটিস করবে। যদি সত্যি শুধু ডাস্টবিনটা চুরি হয়ে থাকে তাহলে ও বাকি টাকা দিয়ে ওটা নিয়ে চলে যাবে। কিন্তু ওরা যেমনটা ভাবছে যদি ওর মধ্যে কিছু রাখা থাকে তাহলে মহারাজা চুরিটা কে করেছে, ডাস্টবিনটা কোথায় ছিল, আরও সমস্ত এদিক ওদিকের প্রশ্ন করবে। আর পুলিশকে লুকিয়ে যখন ওই সাজানো চোরটিকে ফলো করবে সেই মুহূর্তে মহারাজাকে হাতে নাতে ধরে আসল কারণটা বের করে নেওয়া যাবে। ইন্সপেক্টর বিভিন্ন ধরনের চোরেদের এক এক করে ফোন করে দেখে, কিন্তু কেউই ওই ডাস্টবিন চুরির দায় নিজের কাঁধে নিতে চায় না। এর মধ্যে যে পুলিশ অফিসার ওই কেসটাতে নাল্লা শিবার যোগ খুঁজে পেয়েছিল সে অন্য পথে ইনভেস্টিগেশন চালিয়ে নানান লোক ধনার সঙ্গী থেকে সেই ডাক্তার যে জ্যোতির ট্রিটমেন্ট করছে তাদের কাছে খোঁজ লাগিয়ে সেই দিন মহারাজার বাড়িতে যে আসল ঘটনাটা ঘটেছিল তা জেনে সেই চমকে দেওয়া সত্যটা পুলিশ ইন্সপেক্টরকে ফোন করে জানায়। ইন্সপেক্টর বর্ধরাজন সেই দিন রাতে এই বিষয়ে আর কাউকে কিছু বলে না, শুধু নাল্লা শিবা আর ওর সাথী পুলিশ অফিসারটিকে জানায় ও সব জায়গায় খোঁজ করে দেখেছে কিন্তু এখনও একটা চোরকে পায়নি। আগামীকাল সকালের মধ্যে একজনকে খুব দরকার, এমনকি তাকে 50,000 টাকা সঙ্গে ডাস্টবিনে যা থাকবে সেখান থেকেও ভাগ দেওয়া হবে বলে লোভ দেখিয়ে নাল্লা শিবার জন্য একটা টোপ ফেলতেই ও সঙ্গে সঙ্গে সেটা গিলে নেয়। কেসটার পুরো বিষয়টা না জেনে ও চোরের অ্যাক্টিং করতে রাজি হয়ে যায়। বর্ধরাজন তৎক্ষণাৎ থানায় ফোন করে থানার এক পুলিশ অফিসারকে দিয়ে ফোনে মহারাজার সেই গল্পটা নাল্লা শিবাকে শোনাতে থাকে। নাল্লা শিবা পুরোটা শুনে বুঝতে পারে যে ও এখন ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে, কিন্তু এবার নাল্লা শিবা কেসটা থেকে বের হতে চাইলেও ইন্সপেক্টর ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ও ওয়াইফকে ফোন করার ভান করে সেলভামকে ফোনে পুরোটা জানায়। আর আমার ধারণা পুলিশ সেই সময় ফোন ট্যাপ করে সেলভামের অ্যাড্রেসও পেয়ে যায়। নাল্লা শিবা ভয়ে আর দুশ্চিন্তায় সেই দিন রাতে ঘুমোতে পারে না। সকালে ইন্সপেক্টরের সঙ্গে দুজন সঙ্গী অফিসার নাল্লা শিবাকে মহারাজার বাড়িতে নিয়ে যায়। ইন্সপেক্টর মহারাজাকে নকল ডাস্টবিনটা দিয়ে নাল্লা শিবাকে চুরির দিনের ঘটনাটা পুরো অ্যাক্টিং করে দেখাতে বলে। নাল্লা শিবার অ্যাক্টিং দেখে মহারাজার ওকে সন্দেহ হয়। ও সুযোগ খুঁজে নাল্লা শিবার পিঠে চেক করতে যায়। ওর আঙুলটা একটা উঁচু ফোলা দাগে পড়তেই ও কনফার্ম হয়ে যায় যে ওই ক্রিমিনাল। মহারাজা ওকে ইনডাইরেক্টলি জিজ্ঞাসাও করে, কিন্তু ওর মনে গিল্ট ফিলিংস তো দূরের কথা, এমনকি ও মহারাজাকে ধমকিও দেয়। কিন্তু ইন্সপেক্টর এসে মহারাজার থেকে জানতে চায় এখন নাল্লা শিবার ওপর কী স্টেপ নেওয়া হবে। মহারাজা ওকে ছেড়ে দিতে বললে ইন্সপেক্টর ওকে আবার একই প্রশ্ন করে, অথচ তার সত্ত্বেও ওর উত্তর বারবার এক হওয়াতে মহারাজাকে চমকে দিয়ে ইনভেস্টিগেশনে উঠে আসা ইনফরমেশন থেকে নাল্লা শিবাকে রেপিস্ট প্রমাণ করেই নিজে হাতে মহারাজাকে একটা ধারালো অস্ত্র তুলে দিয়ে নাল্লা শিবাকে শেষ করে দিতে বলে বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে বাকি দুজনের সঙ্গে বেরিয়ে যায়। মহারাজা নাল্লা শিবাকে মেরে দেয়। তারপরে পুলিশের থেকে সেলভামের অ্যাড্রেস পেয়ে মহারাজা
ওকে শেষ করতে সেখানে যায়, কিন্তু মহারাজা ভেবেও পায়নি ও সেলভাম। প্রথমে ওকে নিজের চোখে দেখে অবাক হয়ে যায়, আর সেই সুযোগে সেলভাম ওকে বেধড়ক মারতে থাকে। এরপর মহারাজা নিজেকে সামলে সেলভামকে আয়ত্তে আনে, এমনকি সিমেন্টের চাই দিয়ে মেরে ওর দুটো পা ভেঙে দেয়, কিন্তু ওর মনের যে উদ্ধত্ত ঘৃণা সেটা তখনও ভাঙেনি। এখন ওর মৃত্যু হলেও হয়তো ও সেই কষ্টটা পেত না, কিন্তু মহারাজার মেয়ে এসে যখন ওর সামনে বসে নিজের সোনার গয়নাগুলো ওর সামনে ছুঁড়ে দিয়ে নিজের এত ক্ষতির পরেও ঘুরে দাঁড়ানোর সাহসটা জানিয়ে পেছনে ঘুরে চলে যাচ্ছে, তখন সেলভাম ওই গয়নাগুলোর মধ্যে থেকে নিজের দেয়া সোনার হারটা খুঁজে পায়। আর মেয়েটির দিকে তাকাতেই চোখে পড়ে ওর ঘাড়ে সেই শুকনো ক্ষতটা, যেখানে সেলভাম ওর ছোটবেলায় যত্নের সঙ্গে মলম লাগিয়ে দিত। সেলভাম বুঝতে পারে ওটা ওর মেয়ে আম্মু। এবার ও যেই আম্মু করে ডাকতে শুরু করে ঘষে ঘষে এগোচ্ছে, মহারাজা ওকে আটকে দেয়। ও হাউ হাউ করে কাঁদতে থাকে, মহারাজাকে অনুরোধ করে ওকে একবার আম্মুর সঙ্গে দেখা করে কথা বলতে দিতে। ও নিজের পরিচয় দেবে না, কিন্তু মহারাজা ওকে আর এগোতে দেয় না। আম্মু যখন অনেক দূরে চলে গেছে, মহারাজা আম্মুকে একটা অটোতে করে নিয়ে চলে যায়। সেলভাম কাঁদতে কাঁদতে সেই চেনটা হাতে করে উঁচু বিল্ডিং থেকে পড়ে যায়, আর ওর মাথার রক্তে আম্মুর একটা পায়ের চিহ্ন ভরে গিয়ে ওর দেয়া সেই হারটার একটা প্রাকৃতিক সাদৃশ্য রচনা করে।